যে সেনা প্রধান জেনারেল ওয়াকার নাকি বন্দী, জামাত নাকি এই তাদের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি তার সহায়তায় ক্ষমতা দখল করতে যাচ্ছে। আবার অনেকে বলেন যে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে, বা ওয়াকার বা সেনা ব্যাক কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে। তো এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না। পরিস্থিতি থমথমে, পরিস্থিতি গুমট, পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু যেহেতু আমার কাছে প্রশ্নগুলো এসেছে, আমি এই সংক্ষিপ্ত পর্বে প্রশ্নগুলোর উত্তর বরং দিই, আর তেমন বিশ্লেষণে আজকে যাব না। যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোধহয় জামাত হিজবুত তাহরির ভর্তি, আহ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম। এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত 16 বছরের মতো ক্ষমতায় ছিল, এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন, রিক্রুটমেন্ট, এখানে একটা ফিল্ট্রেশন ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে, যদিও সবখানে করা হয়নি, কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে। তারপরেও মনে রাখবেন যে সেনাবাহিনীতে, বর্তমান সেনাবাহিনীতে 70% বেশি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল, যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না, তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে। কারণ সেনাবাহিনী, ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন, তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না। সুতরাং সেনাবাহিনী মানেই জামাত, সেনাবাহিনী মানেই হিজবুত তাহরির, দিস ইজ এ প্রোপোগান্ডা। মনে রাখবেন যে এটা একটা অসত্য, এটা সত্যি না, এবং এটা ইচ্ছে করে এই প্রোপোগান্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য। সামরিক, বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে। সুতরাং ডোন্ট পে হিট টু দিস প্রোপোগান্ডা। এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা, এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই। এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না। তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না। এটা সত্যি, তিনি ক্ষমতা নেবেন না। হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই, অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে। তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক, এবং সেটি হলো জামাতি ইসলামী। তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে মানে সম্পৃক্ত। আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং তিনি চাইবেন সেনাপ্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন। সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না। সেনাবাহিনীর ভেতরে বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে, এবং যেখানে 25 জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল, সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে, বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন। কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেননি। তাকে বলা হয়েছিল, তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার, সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি শুড ইন্টারভেন। হি ডিডন্ট অ্যাগ্রি, তিনি রাজি হয়নি। আরো স্পেসিফিক ভাবে 10-12 জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার, সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে। আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে। তিনি চুপ করে শুনেছেন, কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি হার্টের রোগী, আমি অসুস্থ হয়ে পড়ছি, এত চাপ তো আমি নিতে পারছি না, কি ঝামেলার মধ্যে আমি পড়লাম। এবং মানে এমনও হয়েছে যে রাত 1টা পর্যন্ত জেনারেল ওয়াকার
তার অফিসে মিটিং করেছেন, একের পর এক মিটিং করেছেন। সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন। ফয়জুরের নেতৃত্বে একটা গ্রুপ, অমুকের নেতৃত্বে একটা গ্রুপ, তমুকের নেতৃত্বে একটা গ্রুপ। এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত 1টা পর্যন্ত মিটিং করেছেন। তো কিন্তু তিনি শুধু শোনেন, কিন্তু তিনি কোনো কাজ করেন না। তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন। এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত প্রীতি, এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন। এখন আরো অনেক কিছুই শোনা যাচ্ছে যে আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশিওর করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখলাম যে জাতিসংঘের একটা দেশ থেকে পুরা পুলিশের একটা কন্টিনজেন্ট, বাংলাদেশি কন্টিনজেন্ট ফেরত পাঠাচ্ছে, যেখানে জাতিসংঘে ইউএন পিস কিপিং মিশনের বাজেট কার্টেল হয়েছে, 1/4 বাজেট কমে গেছে। সেখানে অন্যান্য দেশ যেগুলো ছিল, সোমালিয়ার মানে ওই দেখা যাচ্ছে অন্য দেশের আনুপাতিক হারে নাম্বার কমিয়েছে, 25% বা এরকম, আর বাংলাদেশে 100% ব্যাক করা দিচ্ছে পুলিশের কন্টিনজেন্টটাকে। তার মানে বাংলাদেশ ওই 25% কাটেল হলেও বাংলাদেশের জন্য এটা আরো বেশি কাটেল হচ্ছে, বাংলাদেশের জন্য খুব বেশি সুবিধা নেই। এদিকে যেসব সেনা কর্মকর্তা বর্তমানে ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে বন্দী রয়েছেন, তাদের ওয়াইফরা গত পরশুদিন আবার দেখা করেছিলেন জেনারেল ওয়াকারের সাথে, এবং তারা জেনারেল ওয়াকারকে এই তাদের স্বামীদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে বলে অনুরোধ করেছেন। কিন্তু সেখানেও জেনারেল ওয়াকার সেই একই, মানে তিনি সোনাউল্লাহ, তুমি শুনে যান, কোনো কথা বলেন না এবং কোনো অ্যাকশন তো নেনই না। সুতরাং ভাবিদের মধ্যে, ক্যান্টনমেন্টে ভাবিদের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। এবং এই সব ঘটনায় জেনারেল ওয়াকার কিন্তু ভীষণ ভয় পেয়েছেন। তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না। তার দেশের বাইরে ট্যুর ছিল সৌদি আরবে, সেটা যাননি। ভারতে যাওয়ার কথা ছিল, সেটা না যেয়ে অন্যদের পাঠিয়েছেন। এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন না, তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন। তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ, সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল ট্রেইনড কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন। এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে। সো তার একটা হিডেন এজেন্ডা আছে, মিশন আছে জামাতকে ক্ষমতায় আনার। সেটা একদিকে যেমন, তেমন তিনি আবার ওদিকে ভারত বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না। এমনকি আমেরিকা, তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না, কিন্তু সেই আমেরিকাও এখন আর তাকে খুব একটা রিলাই করছে না। আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে। এবং ভেতরে যারা বিভিন্ন সময়ে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে, জেনারেল ওয়াকারকে স্টেপ ইন করতে বলেছে বা অ্যাটলিস্ট কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে, তারাও কিন্তু ক্রমে ক্রমে মানে তারাও জোটবদ্ধ হচ্ছে, তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা সর্বশেষ জেনারেল ওয়াকারকে বলেছে যে স্যার, ইউ শুড রিজাইন অ্যান্ড গো। আপনি কাউকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান করে চলে যান, দেন উইল টেক কেয়ার অফ। এইটা পর্যন্ত তাকে বলা হয়েছে, কিন্তু সেখানেও তিনি কোনো কথা বলেননি। সুতরাং এই যে এতগুলো ক্ষোভ, এতগুলো অফিসারদের ক্ষোভ, এই এবং যে প্রতিকূল চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তবে যারা বলছেন যে জামাতের ব্রিগেডিয়ার আজমির সহায়তায় জামাতপন্থী সেনা কর্মকর্তারা ক্ষমতা নিচ্ছে, আর্মির ক্ষমতা নিচ্ছে এবং জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী, তাদের এই তথ্যটি সঠিক না। জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী না, কিন্তু তিনি স্বেচ্ছাবন্দী বলা যায়, নিজস্ব নিরাপত্তার ঘেরাটপের মধ্যে নিজেকে আটকে রেখেছেন। সুতরাং ক্যান্টনমেন্টের ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করবার কিছু সময় আসেনি, কিন্তু আবার ক্যান্টনমেন্ট থেকে চোখও ফিরিয়ে রাখা যাবে না। এনি ডে, এনি টাইম, এনিথিং মে হ্যাপেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আপনারা কি খেয়াল করেছেন কিনা 85 বছর বয়স্ক মানুষটি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যার এখন অবসর সময় কাটানোর কথা, তিনি
বুড়ো বয়সে ভীমরতি ধরে না, সেরকম যখন ক্ষমতার লোভ, অর্থের লোভে পেয়ে বসছিল, তখন খুব উচ্ছ্বাসের সাথে ক্ষমতার মোহে, ক্ষমতার ঘ্রাণে, যমুনার স্নিগ্ধ বাতাসে তিনি যখন খুব ফুটফুটে তরুণের মতন যা ইচ্ছা তাই করে বেড়ান বাংলাদেশের মানুষকে নিয়ে, যা ইচ্ছা তাই আদেশ জারি করেন, যাকে ইচ্ছা তাকে চাকরিচ্যুত করেন, যাকে ইচ্ছা তাকে এখান থেকে সেখানে বসান, যাকে ইচ্ছা তাকে আমেরিকা থেকে উড়িয়ে এনে দৈনিক দিনমজুর, দৈনিক ডলারের বেতন পাওয়া দিনমজুরটাকে দেশের উপদেষ্টা, নিরাপত্তার দায়িত্ব, এইটা সেটা বানিয়ে দেন এবং শুধুমাত্র কিতাবি ঢঙের কিছু লোককে নিয়ে এই দেশ শাসন করার কথা বলেন। তখন শেষ মুহূর্তে এসে 22 বছরের যুবার মতন তার ফুটফুটে চেহারাটা কোথায় যেন খুঁজে পাওয়া গত কয়েকদিন ধরে একটু ম্লান হয়ে গেছে। চুলগুলো কি একটু উস্কো খুস্কো, চেহারায় কি মালিন্যতার কোনো ছাপ হবে না কেন? এনসিপি কি করলো না করলো, জুলাই সনদে বিএনপি জামাত সই করলো কি করলো না, জুলাই সনদ আসলো কি আসলো না, বাস্তবায়ন হলো কি হলো না, এই টেনশন তো আছে, রাতের ঘুম হারাম করে দেয়। তার মধ্যে বিএনপির সালাউদ্দিন সাহেব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, আপনি কিন্তু ভাই আমাদের দেশের নিরাপত্তা বাহিনী নিয়ে যা করছেন কম্মটা কি ঠিক হচ্ছে কিনা ভেবে দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশের কোন সরকার প্রধান এবং সরকারের দায়িত্বশীল মানুষের সেনাবাহিনী নিয়ে খেলাটা আগুন নিয়ে খেলার মতন যে কোনো দেশের জন্য পৃথিবীর, এবং সেইটা কোনো সরকারই করে না। আমরা কি সেই দিকে কিছু তো এগিয়ে গিয়েছিলাম বলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো 85 বছর বয়সের একজন বৃদ্ধকে বিএনপির মনে করিয়ে দিতে হলো, বিএনপির বলতে হলো যে দেখেন দূরত্ব বাড়ায়েন না, সামলাইতে পারবেন না। বিএনপি যখন বলছে আমরা সামলাতে পারবো না, আমরা এই ধাক্কা নিতে পারবো না, আমরা এই ভার নিতে পারবো না, মানে হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে ডক্টর ইউনূসকে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি এই ভার নিতে পারবেন না। ডক্টর ইউনূস কি এখন বুঝবে? তাকে কি সেই 12,000 মাইল দূর থেকে আসছে 29 বিলিয়ন ডলারের যেই চাবিকাঠির লোকগুলো, তারা এখনো পারবে এই অবস্থা থেকে রেহাই দিতে? বারবারই বলছিলাম, সরকার আইসিইউতে, সরকার লাইফ সাপোর্টে, এবং দিনকে দিন পরিষ্কার হচ্ছে কিনা। জুলাই সনদের নিয়ে যেই ভেজাল তৈরি হয়েছে, এই ভেজাল ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই উস্কো উস্কো চুল আর মলিন মুখটাকে কি আরো ভারী করে তুলবে? এবং আমাদের সেনাবাহিনী নিয়ে যেই ধরনের আলাপ, যত আলাপই 1 বছর হয়েছে, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এতটা আলাপ কখনো হয়নি। সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে যে আস্থার জায়গাটাতে কেউ কেউ খেলা করেছে, যেখানে একের পর এক সেনাবাহিনী নিয়ে আক্রমণাত্মক কথাবার্তা চাঙ্গা ছেলেপেলেরা, হাঁটুর বয়সী ছেলেপেলেরা বলেছে, যাদের কোনোদিন সেনাবাহিনীর লঙ্কস্ত দূরের কথা, সে একেবারে সিপাহীর ধারে কাছে যাওয়ারও যাদের যোগ্যতা নাই, তারা যখন বাসের চেয়ে কঞ্চি বড় বক্তৃতা দিয়েছে, এইসব দেখে দেশের মানুষজন হতবাক। তখন ডক্টর ইউনূস কি সাবধান হবেন? যে পথে তিনি চলছেন সেই পথ কতটা বন্ধুর, কতটা রিস্কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।